সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা 10 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি। অনলাইন ব্যাচ 2025 থাকবে 120টিরও বেশি লাইভ ক্লাস এবং লাইভ রেকর্ডেড ক্লাস। কোনো কারণে যদি লাইভ ক্লাসগুলো দেখতে মিস করে ফেলো তাহলে অবশ্যই রেকর্ডকৃত ক্লাসগুলো দেখিও তুমি সমস্যার সমাধান করে নিতে পারবে। তাছাড়া থাকবে অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন। এছাড়াও থাকবে প্রতি সপ্তাহে এক্সামের সিস্টেম। তো আজই জয়েন করে ফেল। চলো এখন আমরা এই 10 নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেলি। তো কি বলছে প্রথমে দেখিনি। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। তো একজন কৃষক বাগান করার জন্য কি করেছে? 595টা চারা গাছ কিনে আনছে। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তো প্রত্যেকটা বলতে একটি চারা গাছের মূল্য 12 টাকা। তো প্রশ্ন হলো চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। তো এটা একদম ইজি প্রশ্ন। আমাদের একটি চারা গাছের মূল্য কত দেওয়া রয়েছে? একটি চারা গাছের চারা গাছের মূল্য দেওয়া রয়েছে 12 টাকা। তাহলে আমাদের মোট চারা গাছ কয়টা? 595টা। 595টি চারা গাছের মূল্য আমরা 12 দিয়ে 595কে গুণ করে দিব। তো অ্যান্সারটা হচ্ছে 7,140 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপর খতে কি বলছে? বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে? ধরো বাগানটা হচ্ছে বর্গাকার। এখন বর্গাকার বাগানে প্রত্যেক সারিতে এরকমভাবে সমান সংখ্যক চারা গাছ লাগানো হয়েছে। তো এরকম লাগানো হওয়ার পর কয়টা চারা এরকম অবশিষ্ট থাকে? তো এই অবশিষ্ট চারা গাছটা আমাদের বের করতে হবে। তো অবশিষ্ট চারা গাছটা আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু অনুশীলন 1.1-এ বর্গমূল নির্ণয়টা শিখেছিলাম। তো বর্গমূল নির্ণয় করার পর যেই অবশিষ্টটা থাকবে ওইটাই হবে অবশিষ্ট যে চারা গাছটা বলছে, চারা গাছ কয়টা অবশিষ্ট থাকবে তার উত্তর। তো আমরা কি করব? 595কে বর্গমূল করব। এখানে 595 এর বর্গমূল করি, ঠিক আছে? তো বর্গমূল একদম ইজি, যারা আমরা ক্লাসগুলো দেখেছো। আমরা প্রথমে কি করব? জোড়া আকারে তৈরি করব। তো ডান দিক থেকে বাম দিকে যাব, এটা এক জোড়া। দেন এইটা একটা আছে যেহেতু একটার উপর টান দিব। দেন আমরা এখানে যে সংখ্যাটা নিব ওই সংখ্যাটার বর্গ করলে যেন এই যে 5 থেকে বেশি না হয়, বা সমান হইলেও চলবে কিন্তু বেশি হওয়া যাবে না, কিন্তু কম নেওয়া যাবে। তো আমরা যদি 2 নেই, 2 এর বর্গ করলে কি পাওয়া যাচ্ছে? 2 দুগুণে 4। তো 4 কি বেশি? না। 3 যদি নিতাম, 3 তিরিকা 9, 9 কিন্তু নেওয়া যেত না। তো তারপর দেখো 5 থেকে 4 বিয়োগ দিলে হবে 1, তারপরে জোড়াটা নামবে 9 এবং 5। এখন এই যে ভাগফলে 2 এর ডাবল বা দ্বিগুণ হবে 2 দুগুণে 4। তো এখানে দেখো এক অঙ্ক কিন্তু খালি রয়েছে, এখানে একটা অঙ্ক বসাবো। 4 এর সাথে আমরা যদি 3 বসাই, যেটা বসাবো এইটা দ্বারা সবটাকে গুণ করতে হবে। 3 তিরিকা 9, 3 চারা 12, 129। আমাদের আরেকটু বাড়তে হবে। 4 নেই, 4 চারা 16, 6 হাতের 1, 4 চারা 16 আর 1 17, 176। আচ্ছা আমরা আরেকটু বেড়ে দেখি। 5 5 25, 4 5 20 আর 21 22, 225। 225 আবার বেশি হয়ে যায় 195 থেকে। তো আমরা 4 দ্বারা নিব আর ভাগফলেও 4 বসাই দিব। 4 দ্বারা নিলে হয় 176। তো 195 থেকে 176 বিয়োগ দিলে হবে 19। এই 19টাই হচ্ছে অ্যান্সার। তো এখানে এটা লিখে দিবা, ফিনিশিং লাইনটা টানবা। সুতরাং বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি চারা কি রয়েছে? অবশিষ্ট রয়েছে বা অবশিষ্ট থাকবে। চারা অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তারপর গ নম্বর প্রশ্নটা দেখো। খরচের টাকার সংখ্যা
তো আমাদের খরচটা কত ছিল? আমরা যে চারা গাছটা কিনছিলাম 595টা চারা গাছ 12 টাকা করে, আমাদের খরচ হয়েছিল কিন্তু 7,140 টাকা। এটাই হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে। চারা গাছের সংখ্যা হচ্ছে 595। আমরা 595কে কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করার পর কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো বিয়োগ করার পর আমাদের একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। এই সংখ্যাটা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করব, এইটা নিয়ে আমাদের কাজটা মূলত আগাবে। তো আমরা সাজাই। আমরা ক হতে পাই বা ক হতে প্রাপ্ত, ক হতে আমরা কি পাইছিলাম? চারা গাছের মোট খরচ। ক হতে পাই চারা গাছের মোট খরচ কত? 7,140 টাকা। এবং চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা হচ্ছে 595টি। 595টি। তো আমাদের বলছে বিয়োগ করলে, এই দুইটা বিয়োগ করলে, তো আমরা লিখব বিয়োগফল। 7,140 থেকে বিয়োগ দিব কত? 595। তো অ্যান্সারটা পাবো 6,545। তো বিয়োগ করার পর কোন সংখ্যাটা বা কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এখন আমাদের কাজ হচ্ছে এই যে বিয়োগফলের যে মানটা বের হয়েছে, এই যে এই মানটা, এইটার বর্গমূল বের করব। এই অঙ্কগুলা যেহেতু বর্গমূল, আমরা বর্গমূল বের করব। তো এখন 6, 5, 4, 5-এর বর্গমূল করি। তো আমরা কি করব? জোড়া তৈরি করব। এই যে এক জোড়া, এক জোড়া, তারপর এভাবে একটা লম্বালম্বি দাগ টানবো। দেন এখানে কোন সংখ্যাটা দিলে আর বড় করলে 65 থেকে বড় হবে না, ছোট বা সমান হবে? আমরা যদি 7 নিই, 7 7 49, আমরা আরেকটু বাড়াই, 8 নিই, 8 8 64। আমরা যদি 9 নিই, 9 9 81, বেশি হয়ে যায়, তো 8 নিব, 8 8 কত? 64। 65 থেকে 64 বিয়োগ দিলে হবে 1। দেন আমাদের পরের জোড়াটা নামবে 4 5। তারপরের কাজ কি? 8-এর দ্বিগুণ করব, 8 দুগুণে 16। তারপর 16-র সাথে এমন একটা সংখ্যা নিব যেন ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে গুণফল 145-এর বেশি না হয়। তো সংখ্যা হিসেবে 1 নিলাম। 1 নিলে 1 দ্বারা গুণ করলেও কিন্তু অ্যান্সারটা 161 বের হচ্ছে। তো 161-কে এটার মধ্যে ভাগ যায় না কিন্তু। তো যেহেতু ভাগ যায় না, কি করব? এখানে ভাগফলে একটা শূন্য বসাবো, এখানে একটা শূন্য বসাবো, আর এখানে একটা শূন্য বসাবো, যেহেতু ভাগ যায় না। তো কি হবে অ্যান্সারটা? 145 থেকে শূন্য বাদ দিলে তো 145ই। তো এই যে অবশিষ্ট সংখ্যাটা, এই অবশিষ্ট সংখ্যা যদি থাকে, তাহলে এটা তো আর পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো আমাদের তো পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কখন হবে? এই যে এই সংখ্যাটা পূর্ণবর্গ কখন হবে? যখন আমাদের অবশিষ্ট অংশে শূন্য থাকবে বা নিঃশেষে বিভাজ্য হবে, তখনই কেবল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা এই যে ভাগফলে কি পেয়েছি? 80। 80-র সাথে আমরা 1 যোগ করে দিব, কত পাবো? 81। তো 81 সংখ্যাটা বা এইটা যখন ভাগফলে বের হবে, তখনই কেবল এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এখানে কথাটা লিখে দিব। যেহেতু ভাগশেষ 145, তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ভাগশেষ থাকলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। তো 6 5 4 5 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা
যোগ করলে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করতে হবে সেটাই আমাদের বের করতে হবে। তো আমি তোমাদের কি বলছি, আমাদের যে ভাগফলের বর্গমূলটা তখন বর্গমূল হবে আমাদের ভাগফলের যে বর্গমূলটা, ভাগফলের বর্গমূল কি পেয়েছিলাম 80, 80-র সাথে আমরা যখন 1 যোগ করে দিব তখন হয়ে যাবে 81। এখন 81 এর যখন আমরা বর্গ করব, এই যে 81, এখন 81 এর যখন আমরা বর্গ করবো, আচ্ছা আমরা বর্গ করি 81 এর বর্গ, 81 গুণ 81, অ্যান্সারটা হচ্ছে 6561। এখন এই যে বর্গটা করলাম 6561, এর থেকে যদি আমরা এই যে প্রদত্ত সংখ্যাটা অর্থাৎ 6545টা এটা যদি বিয়োগ করলে একটা সংখ্যা পাবো, এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যাটা। তো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করি। নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 6561 থেকে আমরা যদি 6545 বিয়োগ দিলে অ্যান্সারটা পাচ্ছি আমরা 16। এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন তোমার প্রশ্ন থাকতে পারে 81 বর্গ করার পর এই যে সংখ্যাটা পেলাম এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কিভাবে, কারণ এইটাকে যখন তুমি বর্গমূল করবা তখন এইটা নিঃশ্বাসে বিভাজ্য হবে, নিঃশ্বাসে বিভাজ্য যেহেতু হইবে তো এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা সমাধান করতে হয়। আর কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিওটি আরেকবার দেখার চেষ্টা করবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর অনেক মনোযোগ সহকারে দেখতে হবে এই ভিডিওটা। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।